হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা। ঠিক আছে, দেখো আলোচনার বিষয় শুরু করার আগে খুব একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে যে ছোট্ট করে তোমরা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, বোর্ডের কর্নে 2টি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের কোর্স ফি, কোর্স রিলেটেড বিভিন্ন ইনফরমেশন কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। আমি আর আলাদা করে বলছি না, আলোচনার বিষয় চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি সরাসরি আলোচনার বিষয় চলে আসলেন। দেখো প্রথমেই বলেছি, দেখো বাংলা গদ্য সাহিত্য বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান কতটা রয়েছে সেই নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা। কি বলছে, বাংলা গদ্য ও সাহিত্যের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান অবিস্মরণীয়। তিনি বাংলা গদ্যকে মধ্যযুগের আড়ষ্টতা থেকে দূর করে মুক্ত করে আধুনিক সাবলীল ও শিল্পসম্মত রূপদান করেন। তার অনন্য অসাধারণ অবদানের সংক্ষিপ্ত বর্ণনা আর কি নিচে এক এক করে আমি পয়েন্টস নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলা গদ্য সাহিত্য বিকাশে একটা যে গদ্যের যে আর কি জড়তা, ঠিক আছে, সেটাকে মুক্তি দিয়ে কিন্তু তিনি আধুনিক দিয়ে কিন্তু এই বাংলা গদ্য সাহিত্যকে ধাবিত করে। ঠিক আছে, তাহলে এক এক করে পয়েন্টগুলো আমরা দেখে নিই। প্রথমে বলছে গদ্য রীতির যুগান্তকারী সংস্কার, যেখানে বঙ্কিমচন্দ্রের পূর্বে বাংলা গদ্য মূলত 2টি ভাগে বিভক্ত ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কৃত বহুল বিদ্যাসাগরী রীতি, তার সঙ্গে প্যারীচাঁদ মিত্রের কথ্য বা আলালির রীতি। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এই 2টা রীতি কিন্তু আগে বর্তমান ছিল। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র যখন আসলো তখন কি হলো, বঙ্কিমচন্দ্র এই 2 রীতির সমন্বয় ঘটিয়ে ও মার্জিত সাবলীল আদর্শ গদ্য রীতির ভিত্তি স্থাপন করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 2টা সমন্বয় ঘটিয়ে কিন্তু তিনি একটা নতুন গদ্য রীতি স্থাপন করলো। তারপরে 2 নম্বর কি বলছে, প্রথম সার্থক বাংলা উপন্যাসের জনক। তাহলে প্রথম সার্থক বাংলা উপন্যাসের জনক কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেখানে 1856 সালে দুর্গেশ নন্দিনী এর প্রকাশের মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে সার্থক উপন্যাসের সূচনা করেন। ঠিক আছে, মানে তার একটা বিখ্যাত উপন্যাস আমরা দেখতে পাচ্ছি দুর্গেশ নন্দিনী। তারপরে রয়েছে কপালকুণ্ডলা, তারপরে বিষবৃক্ষ। ঠিক আছে, বিখ্যাত আর কি সার্থক উপন্যাস আমরা তার বলতে পারি। চন্দ্রশেখর, আনন্দমঠ এর মতো কালজয়ী উপন্যাসের মাধ্যমে তিনি বাংলা গদ্যের শক্তি ও প্রকাশের পরিধি বহুগুণ বেরিয়ে দিয়েছিল। মানে এরকম কালজয়ী উপন্যাসগুলো কিন্তু তিনি লিখেছেন, বিখ্যাত উপন্যাস। নামগুলো আরো আলোচনা করবো, এটা আমি পরে। কি বলছে, 3 নম্বরে চলে আসছে বঙ্গদর্শন ও সাহিত্য জাগরণ। এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি বঙ্গদর্শন সাহিত্য জাগরণে কিন্তু তার এক বিশেষ অবদান রয়েছে, যেখানে 1872 সালে বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সাহিত্যের বিকাশে সবচেয়ে বড় বিপ্লবী ঘটেছে। তাহলে এই যে বঙ্গদর্শন পত্রিকা যিনি প্রকাশ করেছিলেন তিনি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই পত্রিকার মাধ্যমে বাংলা গদ্যের বিজ্ঞান দর্শন, মানে বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা বড় অবদান কিন্তু তিনি রেখেছেন। ঠিক আছে, দেখো যেখানে বিজ্ঞান, দর্শন, ইতিহাস, সমাজ চিন্তার মতো গভীর বিষয়গুলো সাবলীলভাবে প্রকাশিত শুরু করে। 4 নম্বর কি বলছে, মননশীল ও প্রাবন্ধিক গদ্যের বিকাশ। শুধু উপন্যাস নয়, কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, কৃষ্ণ চরিত্র এর মতো মননশীল প্রবন্ধগুলি লিখে তিনি বাংলা গদ্যের ব্যঙ্গ, রসাত্মক ও চিন্তাশীলতার এক নতুন দিক কিন্তু উন্মোচন করেছেন। ঠিক আছে, তারপরে পরের পয়েন্টে বলছে বাংলা গদ্য সাহিত্যে রোম্যান্স, বাস্তববাদী তার সঙ্গে মননশীল মিশ্রণ ঘটিয়ে তিনি বঙ্গদর্শন পত্রিকা কিন্তু বিভিন্ন যুগান্তকারী আর কি বিকাশে ভূমিকা পালন করেছিলেন। যেমন যদি আমরা দেখি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রধান যে গদ্য সাহিত্য নামগুলো এক এক করে দেওয়া আছে, তোমরা দেখবে স্ক্রিনে, তারপর এক এক করে দিয়ে দেওয়া আছে। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ তার বিখ্যাত একটা আর কি উপন্যাস আমরা বলতে পারি। প্রত্যেকটা উপন্যাসে কিন্তু খুব আর কি খ্যাতি লাভ করেছে। সাইডে সালগুলো দেওয়া আছে, তোমরা দেখে নেবে। দেখো তাহলে কি বলছে, এই যে উপসংহারে সবশেষে বলছে তার সাহিত্যকর্ম বাংলা ভাষাকে শক্তিশালী ও আধুনিক সাহিত্য মাধ্যম হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত করেছে। তাহলে খুব ছোট্ট করে কিন্তু আলোচনা করলাম একদম সংক্ষিপ্ত আকারে বাংলা গদ্য সাহিত্যে তার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে আমার আজকের আলোচনা। তাহলে আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ করতে দেখার জন্য থ্যাংক ইউ।